আমার আসলে ওরকমের প্রস্তুতি ছিল না। তবুও ছেলেবেলাকার জার্নিটা বা ওই ভ্রমণটার কথা যদি বলি, তাহলে বলতে হয় যে ছেলেবেলায় আমি আসলে আমাকে কেউ খেলায় ওভাবে নিত না। খেলতে গেলে আমি আসলে খেলতে পারতাম না। আমি শারীরিকভাবে অতটা খেলাধুলার উপযোগী ছিলাম না। যদি ক্রিকেট খেলতে যেতাম, ব্যাটসম্যান হিসেবে ব্যাটটা আমি ধরতে পারতাম না। যদি বোলিং করতে যেতাম তাহলে ৪-৫ হাত দূর থেকে ওয়াইড হয়ে যেত। উইকেট কিপিং করতে গেলে একটা বলও ধরতে পারতাম না। এমনকি অন্যান্য যেসব খেলাধুলো আছে সেগুলোতেও আমি আসলে উপযোগী ছিলাম না। আমি বাইসাইকেল চালাতে পারি না, আমি সাঁতার কাটতে পারি না, আমি আসলে অনেক কিছুই পারি না। তো যখন কোনো কিছুতেই কোনো কিছু হয় না একটা মানুষের, তখন কেন যেন মনে হয় প্রকৃতি তাকে ভিন্নভাবে তাকে একটা ক্ষতিপূরণ দেয়। একটা ভিন্নভাবে ক্ষতিপূরণ হোক বা প্রতিস্থাপন হোক। ওই যে আমরা ছেলেবেলায় যে পদার্থবিজ্ঞানে পড়েছি যে শক্তির ধ্বংস বা বিনাশ নেই, তাকে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত করা যায় মাত্র। এটাকে যে শক্তির নিত্যতা সূত্র বলে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু শক্তি আছে। হয় সে ভালো সাঁতারু, অথবা সে ভালো দাবারু, অথবা সে ভালো সেলাই মেশিন চালাতে পারে, সে ভালো কাপড় চোপড় বানাতে পারে, অথবা সে যদি ক্রিকেট খেলে সে হয় ভালো ব্যাটসম্যান অথবা ভালো বোলার। অলরাউন্ডার কিন্তু খুব কম হয়। ঠিক তেমনিভাবে পড়াশোনায়ও ভালো, কিংবা নানান রকমের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেগুলোও ভালো, কিংবা নানান রকমের শারীরবৃত্তিক যেসব খেলাধুলা রয়েছে সেগুলোতেও ভালো, এরকমের মানুষের সংখ্যা কিন্তু খুব কম। আমিও আসলে ওই শারীরবৃত্তিক খেলাধুলাগুলোতে খুব বেশি পারিনি, বা চেষ্টা যে করেছি তাও না, বা না পারার কারণে যে খুব বেশি হতাশ ছিলাম তাও না। একটা পর্যায়ে আমি লক্ষ্য করলাম যে আমি আসলে রাস্তাঘাটে যেসব সাইনবোর্ড দেখা যায়, পোস্টার দেখা যায়, ওগুলোর প্রতি আমার আগ্রহ বেশি। আগ্রহ এ কারণে বেশি যে আমি শব্দ খুঁজে বেড়াতাম সাইনবোর্ডে, ব্যানারে, পোস্টারে, কাগজে, ঠোঙায়। আমি শব্দ খুঁজে বেড়াতাম যে একটা শব্দের কত রকমের রূপ হতে পারে, কত রকমের বানান হতে পারে, একটা শব্দের কত রকমের প্রতিশব্দ থাকতে পারে। এই ব্যাপারটার প্রতি নিজের একটা আগ্রহ আমি নিজেই ছেলেবেলায় লক্ষ্য করেছি। এবং আমি তখন ছন্দ মেলানোর চেষ্টা করতাম, অন্তমিল মেলানোর চেষ্টা করতাম। মেলাতে মেলাতে একটা সময় দেখলাম বাহ, হয়ে উঠছে তো। তো কোনো একদিন আমি আমরা যাদের বাসায় ভাড়া থাকতাম বরগুনা মফস্বলে, সেই বাড়িওয়ালা ছিলেন বরগুনা খেলাঘরের সাধারণ সম্পাদক। তিনি একদিন হঠাৎ করে আমাকে ডেকে বললেন যে তুই নাকি কবিতা লিখিস। আমি তাকে বললাম হ্যাঁ, আমি ছড়া লেখার চেষ্টা করি। তিনি বললেন যে আমাকে দু একটা ছড়া দেখাস। তিনি আমাকে বললেন যে খেলাঘরের শিশু পত্রিকা নামে একটা পত্রিকা বের হয়, যে শিশু পত্রিকায় তোর লেখা চেপে দেবো। যেহেতু তিনি কখনো ছাপতে পারেননি, আসলে মফস্বল থেকে হয়তো ঢাকা পর্যন্ত লেখাগুলো পৌঁছাতে পারেননি। 2001 সালে যখন আমার বয়স 13 বছর, তখন আমার একটা প্যারোডি ছড়া ছাপা হয়েছিল। ছাপার হরফে যখন ঢাকা থেকে প্রকাশিত একটা পত্রিকা বরগুনায় বসে আমি দেখলাম, তখনই আমি ধরে নিলাম যে এবার কিছু একটা হয়ে গেছে। এই পত্রিকায় আমি আরও অনেক ছড়া পাঠিয়েছি, ছাপেনি। শব্দধাঁধা পাঠিয়েছি, সেগুলো ছেপেছে। গল্প পাঠিয়েছি, সেগুলো ছেপেছে, কিন্তু কবিতা আর ছাপেনি, ছড়া আর ছাপেনি। তখন আমার হঠাৎ করে কেন যেন মনে হলো যে আমি গদ্য রচনায় মন দেব। তারপরে আমি গল্প লেখা শুরু করলাম। এরপরে 2004-এ যখন ঢাকায় এলাম, তখন রাজনৈতিক স্যাটায়ার বিভিন্ন পত্র পত্রিকায় লিখতাম। আমি ছেলেবেলা থেকে মানুষকে খুব ভেঙাতে পারি, খুব নকল করতে পারি, বিভিন্ন জনের কণ্ঠ নকল করতে পারি। আপনারা নিশ্চয়ই হয়তো ইতোমধ্যেই দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন ভাইরাল ব্যক্তিবর্গের কণ্ঠ আমি নকল করেছি। এরকম আসলে নকল করার একটা প্রবণতা ছিল, বিশেষত কণ্ঠ নকল করার, কাউকে ভেঙানোর। যে ব্যক্তি খুব ভেঙাতে পারে মানুষকে, একজন মানুষের চাল চলন, তার আচার ব্যবহার, পোশাক আশাক, শারীরিক গঠন, সমস্ত কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে, সে খুব ভালো মিমিক্রি করতে পারে। তা আমি পর্যবেক্ষণ শক্তিটা বোধহয় আমার বেশ ভালো। পর্যবেক্ষণ শক্তি ভালো হওয়ার কারণে আমি স্যাটার লিখতে পেরেছি। তো আমার জার্নিটা আসলে এরকম ছিল যে আসলে শারীরবৃত্তিক খেলাধুলায় যেহেতু আমি খুব একটা বেশি সক্ষম ছিলাম না, আর শব্দ নিয়ে যেহেতু আগ্রহী ছিলাম, আর মানুষকে যেহেতু প্রচুর ভেঙাতে পারি, এই ভেঙানোর সূত্র ধরে আমি পলিটিক্যাল স্যাটারিস্ট হয়েছি। আর পর্যবেক্ষণ ক্ষমতার কারণে আমি বড় বড় ছড়া লিখতে পারি। কবিতা লিখেছি একটা সময়, গদ্য কবিতা, এখন একটু আপাতত স্থগিত আছে। মানে আপনি আপনি কি পড়তে পছন্দ করেন বেশি? আমি মূলত পড়তে পছন্দ করি রাজনৈতিক কলাম। আমি নন ফিকশন পড়তে পছন্দ করি। ফিকশন আমার সত্যিকার অর্থে আমার সাথে যায় না, আমি পেরে উঠি না ফিকশন। যখন আমি কোনো কাল্পনিক চরিত্র দেখি, তখন আমার মনে হয় যে লেখক আসলে মিথ্যে বলছেন। এই ঘটনাটা ঘটেনি, তিনি আমাদেরকে জোর করে এটা শোনাচ্ছেন না। যদিও তিনি জোর করছেন না আমাকে, মানে আমার কাছে মনে হয় যে আমি জোর করে নিজেকে দিয়ে পড়াচ্ছি।
আমি গল্প পড়তে পছন্দ করি না, আমি উপন্যাস পড়তেও আসলে পছন্দ করি না। ওখানে যেহেতু কল্পনার আশ্রয় রয়েছে, আমার আসলে কল্পনা শক্তি কম, অথবা আমি কল্পনা করতে খুব বেশি যে পছন্দ করি তাও না। আমি রাজনৈতিক কলাম, রাজনৈতিক বিশ্লেষণ, সেটা অতীতের হতে পারে, বর্তমানের হতে পারে, এগুলো আমার খুব পছন্দ। আর পলিটিক্যাল স্যাটার আমার খুব পছন্দ, বিশেষত যেমন আমি একজনের নাম উল্লেখ করতে পারি, তার স্যাটার খুব পছন্দ করতাম, তিনি মারা গেছেন। তিনি হচ্ছেন সৈয়দ আবুল মকসুদ। তার লেখা প্রচণ্ড রকম পছন্দ করতাম। তার লেখার একটা ধরন ছিল এরকমের যে তিনি কোনো একটা বিষয় নিয়ে লেখার সময় সরাসরি সেই বিষয়ে প্রবেশ করতেন না। সরাসরি ওই বিষয়ে প্রবেশ না করে তিনি ওই বিষয়ের কাছাকাছি অতীতে যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনার যোগসূত্র তুলে ধরে তিনি মালা গাঁথতেন প্রথমে। এরপরে যে বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চাচ্ছেন ও বিষয়ে সামান্য কথা বলতেন, এরপরে একটা দুটো সংশ্লিষ্ট কৌতুক তিনি ঢুকিয়ে দিতেন। এই যে একটা লেখার যে জনরা, এই জনরার লেখালেখি যারা করেন তাদের লেখা পড়তে আমি প্রচণ্ড রকমের পছন্দ করি। আপনাকে মানে সবচেয়ে বেশি প্রভাবিত কে করেছে? রাজনৈতিক কলামের ক্ষেত্রে সৈয়দ আবুল মকসুদই সবচেয়ে বেশি প্রভাবান্বিত করেছেন। আর রাজনৈতিক কলাম লেখার ক্ষেত্রে আরেকজনের প্রভাব আমার মধ্যে লক্ষণীয়, তিনি হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, যিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটি লিখেছিলেন। তারপর প্রয়াত মিজানুর রহমান খান, তার যে একটা বিশ্লেষণমূলক যে একটা ক্ষমতা ছিল এবং তিনি যে একটা প্যারা লিখতে যে পরিমাণ গবেষণা করতেন, যে পরিমাণ তথ্য তত্ত্ব ইত্যাদি উপস্থাপন করতেন, তার এই পরিশ্রমটা আমার খুব পছন্দ। মোহাম্মদ জাফর ইকবালের কলামের মধ্যে যে একটা সাদাসিধে যে একটা ভাব লক্ষণীয় ছিল, সেটাও আমার মধ্যে পছন্দ। আর মাঝে মাঝে পত্রপত্রিকায় হুমায়ুন আহমেদকেও আমরা কলাম লিখতে দেখতাম। তিনি তো একাধারে সব কিছু, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার। তিনি মাঝে মাঝে কলামের ছলে, মানে ঠিক কলামের ছলে না, গল্পের ছলে যে কলাম লিখতেন, ওগুলো আমাকে গভীরভাবে প্রভাবান্বিত করেছে, তার রসিকতা। আর কবির নির্মলেন্দু গুণকে আমরা কবি হিসেবে চিনলেও তিনি কিন্তু খুব ভালো কিন্তু গদ্য লেখেন। তার যে আত্মজৈবনিক যে বইগুলো রয়েছে সেগুলো পড়লেও বোঝা যায় যে একজন কবির কলমে রাজনীতি, আত্মজীবনী কিংবা সমসাময়িক ঘটনা প্রবাহের বিশ্লেষণ কতটা প্রকট আকারে, কতটা সুন্দর আকারে ফুটে উঠতে পারে, সেটা নির্মলেন্দু গুণের আত্মজৈবনিক বইগুলো পড়ে জেনেছি। অর্থাৎ আমার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন সৈয়দ আবুল মকসুদ, আব্দুল গাফফার চৌধুরী, নির্মলেন্দু গুণ, এমনকি হুমায়ুন আহমেদও বটে, মোহাম্মদ জাফর ইকবালও বটে, তাদের একটা প্রভাব রয়েছে। আর কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আবুল হাসানের, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের। এদের কবিতার প্রভাব আমার মধ্যে মারাত্মকভাবে লক্ষণীয়, বিশেষত সুনীল গঙ্গোপাধ্যায়।